হ্যালো গাইস, আজকে আমি এক্সপ্লেন করব লাভ হিজ ফায়ারওয়ার্কস এই চাইনিজ ড্রামাটির পার্ট 13। আগের 12টি পার্ট দেখে না থাকলে এখনই দেখে নাও, এতে করে বুঝতে সুবিধা হবে। সো চলো এবার শুরু করা যাক। ইভাই তার পার্টনার মালির সঙ্গে ফ্লুসাই স্টার্টআপ প্রজেক্ট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছিল। মালি চাইছিল বাইরের বিনিয়োগকারীদের কোম্পানিতে নিয়ে এসে প্রজেক্টে কিছু পরিবর্তন করা হোক, কিন্তু ইভাই নিজের স্বপ্নের প্রজেক্টকে তার আসল রূপেই রাখতে চেয়েছিল। সে বিশ্বাস করত সঠিক বিনিয়োগকারীর জন্য অপেক্ষা করা। এই বিষয়টি নিয়ে দুজনের মধ্যে কিছুটা তর্ক হলেও একসময় ইভাইয়ের মাথায় নতুন একটি আইডিয়া আসে। প্রজেক্টে আরো একজনের সাহায্য নেওয়া যেতে পারে। অন্যদিকে দানিও বাড়ি ফিরে দেখে লুজে তার জন্য নিজ হাতে রাতের খাবার রান্না করেছে। এত সুন্দর সারপ্রাইজ পেয়ে দানিও খুশিতে তাকে জড়িয়ে ধরে। এদিকে শিন ও ইফাই একসঙ্গে সময় কাটাচ্ছিল। মজা করতে করতে এক পর্যায়ে ইফাই এমন ভাবে ফোন দেখানোর অভিনয় করে যাতে শিনের চোখে পড়ে তার নিজের শহরে যাওয়ার ট্রেনের টিকিট দেখে শিন খুব খুশি হয়ে ইফাইকে ধন্যবাদ জানায়, কিন্তু ইফাই মজা করে বলে শুধু ধন্যবাদ দিলে হবে না, আগে তার একটু প্রশংসাও করতে হবে। হয়ে শিন তার প্রশংসা করে। তখন ইফাই বলে যদি সত্যি তাকে খুশি করতে চায় তাহলে এবার নিউ ইয়ার তার সঙ্গে উদযাপন করতে হবে। শিন লজ্জা পেয়ে তার ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে। ছোট্ট দুষ্টুমির মাঝেই দুজন একে অপরের খুব কাছাকাছি চলে আসে এবং হাসতে থাকে। তারপর জুচেং দেখে ইউ অনলাইন গেমে অন্য একজনের সঙ্গে পার্টনার হয়ে এমনকি ভার্চুয়াল বিয়েও করতে যাচ্ছে। দুরা তাকে পরামর্শ দেয় সেও যেন একইভাবে ইউকে জবাব দেয়। এমনকি ইফাই নিজের গেম অ্যাকাউন্ট পর্যন্ত ব্যবহার করতে দেয়, কিন্তু জুচেং রাজি হয় না। সে জানায় সে কখনোই ইউকে কষ্ট দিতে চায় না। আর থেকে বেরিয়ে আসার পর ইফাইয়ের সঙ্গে শিনের মেসেজ আসে। সে হাসি মুখে তার সঙ্গে চ্যাট করতে থাকে। বিষয়টি দেখে মালি মজা করে বলে শিন তো বেশ কঠিন মনের মেয়ে মনে হয়, একদিন তার সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে। মালির কথা শুনে ইফাই মজা করেই তাকে হালকা ধাক্কা দেয় এবং দুজনেই হেসে ওঠে। পরের দিন অনুষ্ঠিত হয় শান লিফাং এর চ্যারিটি ডোনেশন ব্যাংকুয়েট। এখানে ইফাই তার সহকারী এবং দানিও একসঙ্গে উপস্থিত হয়। ইফাইয়ের একটাই লক্ষ্য ছিল যে কোনোভাবে শিন যেন আবার নিজের কাজ ফিরে পায়। ও তার এই পরিকল্পনায় পুরোপুরি সমর্থন জানায়। তবে অনুষ্ঠানে মিস লিয়া এবং ওয়াংকে দেখে কেউই খুব স্বস্তি বোধ করছিল না। কিছুক্ষণ পর ইফাইয়ের বাবা মিস্টার লিও অনুষ্ঠানে আসেন। লিয়া তাকে নিজের ব্যবসায়িক বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং বিভিন্ন ব্যবসা নিয়ে আলোচনা শুরু হয়। অন্যদিকে মিস লিয়া তার পরিচিতদের সঙ্গে ব্যস্ত ছিলেন আর ওয়াং একপাশে দাঁড়িয়ে সবকিছু নীরবে দেখছিল। এমন সময় কয়েকজন অতিথি ওয়াংকে নিয়ে ফিসফিস করতে থাকে। তারা বলে ওয়াং এবং মিস লিয়ার পারিবারিক ও সামাজিক অবস্থানের মধ্যে অনেক পার্থক্য, এমনকি বিয়ে হলেও ওয়াং সবসময় ছায়ার মতো থেকে যাবে। এসব কথা শুনে ওয়াং এর খুব কষ্ট হয়। এদিকে শিন ওয়েটারের পোশাক পরে অনুষ্ঠানে ঢোকে। দানিও তাকে সাহায্য করে যাতে মিস লিয়ার চোখে না পড়ে, কিন্তু লুকিয়ে বেরিয়ে যাওয়ার সময় ইফাই তাকে দেখে ফেলে। সে শিনকে আলাদা ডেকে নিয়ে গিয়ে পোশাক বদলাতে বলে, কিন্তু শিন তাতে রাজি হয় না। দুজনের কথোপকথনের মাঝে ইফাইয়ের বাবা দূর থেকে শিনকে দেখে ফেলে। এরপর শিন সুযোগ বুঝে মিস লিয়ার সঙ্গে কথা বলতে যায়, কিন্তু যে রুমে সে ঢুকে এখানে আগে থেকেই ওয়াং একা বসে ড্রিঙ্কস করছিল। ওয়াং এর সামনেই শিন মিস লিয়াকে শান্তভাবে বুঝায় যে নিজের ভুল স্বীকার করে সবার কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়াই এখন সবচেয়ে সঠিক সিদ্ধান্ত হবে। তার হাতে থাকা তথ্য ভর্তি একটি পেন ড্রাইভও সে মিস লিয়ার হাতে তুলে দেয়। শিনের আন্তরিক কথায় মিস লিয়া রাজি হয়ে যায়। শিন চলে যাওয়ার পর মিস লিয়া ওয়াংকে বলে একা বসে ড্রিঙ্কস না করে অতিথিদের সঙ্গে দেখা করা উচিত, কিন্তু ওয়াং খুবে বলে মিস লিয়া সব সময় শুধু নিজের পরিবার আর ব্যবসার কথাই ভাবে, আর অনুভূতির কোনো মূল্য দেয় না। এক পর্যায়ে সে বলে সে মিস লিয়ার যোগ্য নয়, তাই তাদের সম্পর্ক এখানেই শেষ হওয়া উচিত। কোন উত্তর না দিয়ে মিস লিয়া সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর মিস লিয়া মঞ্চে উঠে বক্তৃতা দেন। প্রথমে তিনি অনুদানের চেক তুলে দেন, তারপর শিনের দেওয়া পেন ড্রাইভ থেকে একটি ভিডিও চালান। ভিডিওতে হোটেলের অস্বাস্থ্যকর পরিবেশ এবং বিভিন্ন ভুল স্পষ্টভাবে দেখা যায়। এবার সামনে তিনি নিজের প্রতিষ্ঠানের ভুল স্বীকার করে আন্তরিকভাবে ক্ষমা চান। সাহসী সিদ্ধান্তে উপস্থিত অতিথিরা মুগ্ধ হয়ে যান এবং অনুষ্ঠানের পরিবেশও পুরোপুরি বদলে যায়। অন্যদিকে ইফাই তার সহকারীর রুমে গেলে দেখে সে তাড়াহুড়ো করে জিনিসপত্র গুছাচ্ছে। সাবধানতাবশত শিনের ল্যাপটপ মাটিতে পড়ে যায়। পরে ইফাই ওয়েটারের পোশাকে দাঁড়িয়ে থাকা শিনের হাত ধরে তাকে সেখান থেকে বের করে নিয়ে আসে। দুজন একসঙ্গে বাড়ি ফিরে যায়। এদিকে মিস লিয়া নিজ
নিজের অফিসে ওয়াংকে ডেকে পাঠান। সেখানে ওয়াং আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগপত্র জমা দেন। সে জানায় আর এই কোম্পানিতে কাজ করতে চায় না। যাওয়ার আগে মিস লিয়া তাকে বলেন তিনি শিনের মতো নন, যে সব সময় অন্যের খেয়াল রাখে। উৎসবের সময় তার বাবা মায়ের জন্য উপহার পাঠায়। তিনি আরো বলেন ছোটবেলা থেকে তিনি এমন পরিবারে বড় হয়েছেন যেখানে সবাই তাকে আগলে রেখেছে। তার স্বভাবও তেমনই হয়েছে। কিন্তু এখন যখন ওয়াং তাকে ছেড়ে চলে যাচ্ছে তখন তার মনে হচ্ছে হয়তো ওয়াং শুধু নিজের ক্যারিয়ারের উন্নতির জন্যই সম্পর্ক গড়েছিল। কোনো জবাব না দিয়ে শুধু ক্ষমা চেয়ে বিদায় জানিয়ে চলে যায়। বাড়িতে ফিরে সে নিজের ল্যাপটপ ইপাইয়ের কাছে দেখে অবাক হয়ে যায়। সে মজা করেই জিজ্ঞেস করে ইপাই কি তার ল্যাপটপ চুরি করেছে এবং তার উপর নজরদারি করার জন্য এটা নিয়ে এসেছিল। শিনের এই কথায় ইপাই খুব কষ্ট পায়। সে জানায় সে তো শুধু সাহায্য করার জন্য এই ল্যাপটপকে এনেছিল, কিছু ধন্যবাদ পাওয়ার বদলে উল্টো অভিযোগ শুনতে হচ্ছে। এই বলে সে রাগ করে সেখান থেকে চলে যায়। পরদিন অফিসে ইপাই শিনকে বোঝায় গতকালের প্রেজেন্টেশনে যে সাফল্য এসেছে সেটাকে ধরে রাখতে হলে আজও একইভাবে দক্ষতার সঙ্গে কাজ করতে হবে, তাহলে শানলিপাং টিম তাকে সত্যিকারের মূল্যায়ন করবে। পাশাপাশি সে সতর্ক করে দেয় যেন পাং আবার তার কাজের কৃতিত্ব নিজের নামে নিয়ে নিতে না পারে। মিস লিয়ার বাবা তার সঙ্গে ওয়াংয়ের ব্রেকআপ নিয়ে কথা বলেন। তিনি মেয়ের জন্য কিছুটা চিন্তিত ছিলেন। মিস লিয়া স্পষ্ট জানিয়ে দেয় এক সময় ওয়াং তার জীবনে খুব গুরুত্বপূর্ণ ছিল এবং তার জন্য সে বিদেশ থেকে ফিরে এসেছিল। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। না কোম্পানির ওয়াংকে প্রয়োজন, না তার ব্যক্তিগত জীবনে। কোম্পানির মিটিং এ সে নিজের নতুন পরিকল্পনা সবার সামনে উপস্থাপন করে। মিস লিয়া পরিকল্পনাটি খুব পছন্দ করেন এবং পুরো টিম সেই পরিকল্পনা অনুসরণ করেই এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মিটিং শেষে শিন পাং এর কেবিনে যায়। পাং তার সাফল্যের প্রশংসা করে এবং জানতে চায় এত অল্প সময়ে তার মধ্যে এত বড় পরিবর্তন কিভাবে এলো। প্রথমে শিন পাং এর নামই বলে, কিন্তু পাং বুঝতে পারে আসলে কারণটা অন্য কেউ। তাই সে শিনকে আবার ভালো করে ভাবতে বলে। কেবিন থেকে বের হওয়ার পর শিন একে একে সবকিছু মনে করতে থাকে। ইপাই কিভাবে তাকে নিজের নোট দিয়েছিল, পরিকল্পনা তৈরিতে সাহায্য করেছিল, বিভিন্ন জায়গায় তার সঙ্গে গিয়েছিল এবং সবচেয়ে বড় কথা সবসময় মানসিকভাবে তাকে সাহস জুগিয়েছিল। তখনই শিন বুঝতে পারে তার এই পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় অবদান ইপাইয়ের। এই উপলব্ধির পর তার মনে প্রশ্ন জাগে, সে কি ধীরে ধীরে ইপাইকে ভালোবেসে ফেলেছে? একই সঙ্গে ইপাই তাকে নিজের শহরে যাওয়ার টিকিটও জোগাড় করে দিয়েছিল, তাই তাকে ধন্যবাদ জানানো বাকি ছিল। ইপাইকে চমকে দিতে শিন তার কাছে যায়, কিন্তু ইপাই আগে থেকেই তাকে দেখতে পেয়ে তার অজান্তে একটি ছবি তুলে ফেলে। শিন হেসে বলে ইপাই তার জীবনের সেরা শিক্ষক এবং সেরা বন্ধু। এই কৃতজ্ঞতা স্বরূপ সে তাকে একটি ট্রিট দেবে। শিনের কথা শুনে ইপাই আনন্দের সঙ্গে রাজি হয়ে যায়। এদিকে জুচেং এর বাবা মা ইউ এর সঙ্গে দেখা করতে যায়। তারা জানতে চেয়েছিল জুচেং এবং ইউ নিজেদের মধ্যে সব ভুল বোঝাবুঝি মিটিয়েছে কিনা। সরাসরি কিছু জিজ্ঞেস করার সাহস তাদের হয় না। শেষ পর্যন্ত ইউ নিজে গিয়েই এগিয়ে আসে। তারা দুজন শুধু ভালো বন্ধু, তাই তাকে আর অনুসরণ করার কোনো দরকার নেই। পরদিন স্প্রিং ফেস্টিভ্যাল উপলক্ষে সে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ইপাই তাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিতে যায় এবং তার লাগেজও নিজে বহন করে। শিন মজা করে জিজ্ঞেস করে সে কি খুব খুশি যে শিন বাড়ি চলে যাচ্ছে, কারণ এবার নিশ্চয়ই নিজের গার্লফ্রেন্ডকে বাড়িতে আনতে পারবে। ইপাই সঙ্গে সঙ্গে জানিয়ে দেয় তার কোনো গার্লফ্রেন্ড নেই। সে শুধু সত্যিই শিনকে নিরাপদে পৌঁছে দিতে চেয়েছিল। বাড়িতে যেতে যেতে শিন আবারও জিনজিং এর নাম নিয়ে তাকে খোঁচা দেয়। তখন ইপাই জানায় সে শিনের বাবার জন্য বিশেষ একটি ড্রিঙ্কস নিয়ে এসেছে, যাতে সেটা উপহার হিসেবে দিতে পারে। এয়ারপোর্টের ভেতর পর্যন্ত শিনকে পৌঁছে দিয়ে তার প্রতি যত্নশীল আচরণে শিন ভীষণ খুশি হয়ে যায়। অন্যদিকে জুচেং একটি ডান্স স্টুডিওতে যায়। তাদের জেলার নাচের প্রতিযোগিতার জন্য একজন দক্ষ প্রশিক্ষকের প্রয়োজন ছিল। সেখানে তার পুরনো এক কোরিওগ্রাফার বন্ধুর সঙ্গে দেখা হয়। তিনি জানালেন তিনি প্রশিক্ষণ দিতে রাজি আছেন, তবে আরো একজন প্রশিক্ষক দরকার। মিলে ইউ এর কাছে গেলে দেখে সে একজন ছাত্রকে নাচ শেখাচ্ছে। স্টেপ বোঝানোর জন্য ছেলেটিকে স্পর্শ করতে জুচেং হিংসা অনুভব করে এবং ইউকে সাবধান হতে বলে। পরে জানা যায় জুচেং এর দলটি আসলে বয়স্ক মহিলাদের একটি নাচের দল। নতুন স্টাইল শেখানোর জন্য ইউকে আনা হবে শুনে জুচেং এর মা, যিনি সেই দলের সদস্য ছিলেন, সে কিছুটা চিন্তায় পড়ে যায়। এদিকে শিন বাড়ি পৌঁছালে তার বাবা ইভাই পাঠানো ড্রিঙ্কস এর বোতল দেখে খুব খুশি হন। তো শিন আবারও মিথ্যা বলে বসে। সে জানায় উপহারটি তার বয়ফ্রেন্ড পাঠিয়েছে। ওর বাবা যখন বয়ফ্রেন্ডের ছবি দেখতে চান, তখন শিন ইভাইয়ের ছবি দেখানোর সাহস না পেয়ে ইন্টারনেট থেকে একটি অচেনা ছেলের ছবি দেখিয়ে সেটাকেই নিজের বয়ফ্রেন্ড বলে পরিচয় দেয়। ওদিকে জুচেং বাড়ি ফিরে মায়ের উপর কিছুটা রাগ দেখায়। তার
ধারণা ছিল মা শুধু ইউকে বিরক্ত করার জন্যই ডান্স টিমে যোগ দিয়েছেন, কিন্তু বাবা তাকে বোঝান তার মা কখনোই তাকে নিজের সিদ্ধান্তে জোর করেননি, বরং তিনি শুধু প্রমাণ করতে চান যে তিনিও ইউয়ের প্রতি আন্তরিক। বাবার কথা শুনে জুজেং নিজের ভুল বুঝতে পারে এবং মাকে জড়িয়ে ধরে। এরপর সে স্প্রিং ফেস্টিভ্যালে সে ইউয়ের সঙ্গে তার গ্রামের বাড়িতে যাবে। প্রথমে মা আপত্তি করলেও জুজেং বলে তারা আসলে ডান্স প্রতিযোগিতার জন্য গ্রামাঞ্চলের সুন্দর দৃশ্যের ভিডিও তুলতে যাচ্ছে। এই কথা শুনে মা রাজি হয়ে যায়। পরদিন জুজেং ইউয়ের সঙ্গে তার গ্রামের বাড়িতে যায়। সেখানে ইউ নিজের পরিবারকে জানায় জুজেং তার বয়ফ্রেন্ড, কারণ পরিবার তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল, তাই এই মিথ্যা বলতে বাধ্য হয়েছে। ইউয়ের বড় বোনও নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছিল। সে ইউকে কটাক্ষ করে বলে হয়তো সেও একটি ভুয়া বয়ফ্রেন্ড নিয়ে এসেছে, কিন্তু জুজেং আত্মবিশ্বাসের সঙ্গে সবার সামনে নিজেকে ইউয়ের প্রেমিক হিসেবে পরিচয় দেয়। এমনকি ইউয়ের বাবাকে বলে ভবিষ্যতে যদি তাদের বিয়ে হয় তাহলে তিনি নিয়মিত শ্বশুর শাশুড়ির খোঁজ নেবেন এবং আজীবন তাদের প্রতি কৃতজ্ঞ থাকবেন। এই আন্তরিক কথা ইউয়ের বাবা বেশ মুগ্ধ হন, কিন্তু তাকে হিংসে করতে থাকে তার বড় বোন। এরপর ইউয়ের বোনের বয়ফ্রেন্ড দামি একটি উপহার দেয়। তা দেখে ইউ কিছুটা অস্বস্তিতে পড়লেও জুজেং নিজের ব্যাগ থেকে স্বাস্থ্য সুরক্ষার জন্য কিছু সাপ্লিমেন্ট বের করে ইউয়ের বাবাকে উপহার দেয়। উপহারটি দেখে তিনিও খুব খুশি। পরে ইউ জুজেং একসঙ্গে বাসন ধুচ্ছিল। তখন ইউ জানতে পারে জুজেং এই সাপ্লিমেন্ট গুলো নিজের মায়ের কাছ থেকে লুকিয়ে এনেছে। ইউ টাকা দিতে চাইলে জুজেং তা নিতে অস্বীকার করে। ঠিক তখনই ইউ এর মা জুজেংকে আলাদা করে কথা বলার জন্য ডেকে নেয়। বাইরে দাঁড়িয়ে ইউ ভাবতে থাকে তার বাবা মা আসলে জুজেংকে কিভাবে দেখছেন। অন্যদিকে ইভাই একা বাড়িতে বসে শিনের সঙ্গে চ্যাট করছিল। এমন সময় জিনজিং ফোন করে জানায় সে অসুস্থ অবস্থায় বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। ফোনের চার্জও প্রায় শেষ। ইভাই রাজি না হলেও বারবার অনুরোধ করায় সে তাকে বাড়িতে নিয়ে আসে এবং ওষুধ দেয়। জিনজিং তখন শিন সম্পর্কে জানতে চায় এবং জিজ্ঞেস করে শিন কি ইভাইকে ভালোবাসে। ইভাই উত্তর দেয় শিন শুধু তার ভালো বন্ধু। এরপর জিনজিং তার জন্য পরিচ রান্না করে দিতে বলে। প্রথমে ইভাই না করলেও অসুস্থতার কথা ভেবে শেষ পর্যন্ত রাজি হয়। পরে জিনজিং সুস্থ হয়ে গেলেও বলে আজ স্প্রিং ফেস্টিভ্যাল হওয়ায় ট্যাক্সি পাওয়া যাবে না, সে রাতটা এখানেই থাকতে চায়। কিন্তু ইভাই কোনো ঝুঁকি না নিয়ে নিজেই তাকে গাড়িতে করে তার বাড়িতে পৌঁছে দিতে বেরিয়ে পড়ে।